আজকে ইনিশিয়ালি একটু কথা বলতে চাই, কিছু গাইডেন্স তো দিতে চাই। আমাদের এখানে অনেক নবীন ডাক্তার আছেন, আমার স্টুডেন্ট আছেন, তারপরে আপনারাও প্র্যাকটিস করছেন। ডেফিনেটলি আমার থেকে অনেক ভালো আপনারা প্র্যাকটিস করেন, খুবই ভালো করছেন এবং করবেন, এটাও দোয়া রাখি। দিন দিন আপনাদের উন্নতি হবে, আপনাদের চেম্বার একদম সোনার ধানে পূর্ণ হয়ে যাবে, সেটা আমি দোয়া করি। আর যারা এখন স্ট্রাগল করছেন, যারা ভাবছেন যে আমি চেম্বার দিব কি দিব না, এই স্টেজে যারা আছেন তারা দয়া করে চেম্বারটা শুরু করে ফেলেন। শুরু করলেই দেখবেন যে আপনি যতদিন দেরি করবেন, আপনি একটা দিন যদি দেরি করেন আপনি একদিন পেছনে পড়ে গেলেন, আপনি একটা ঘন্টা দেরি করলে আপনি 1 ঘন্টা পেছনে পড়ে গেলেন। কারণ আমরা এত এত বিষয় প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স নিতে থাকি, এই এক্সপিরিয়েন্স থেকে আমরা পেছনে চলে যাবো। এখানে যারা শুধুমাত্র শুনছেন, প্র্যাকটিস করছেন না, তাদের কিছু তো প্রবলেম হবেই, কারণ সব জিনিস তো মনে থাকে না। আবার যাদের সুযোগ আছে তারা, আপনার সারাউন্ডিং এ যারা আছে, আপনি প্রফেশনালি না করেন, সারাউন্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে ভাবেন, তাদেরকে নিয়ে চর্চা করেন, তাহলে দেখবেন যে অনেক করতে পারতেছেন, অ্যাডভান্স হতে পারতেছেন। তো যাক, আজকে স্পেশাল একটা বিষয় নিয়ে একটু বলতে চাই। এই কথাগুলো বললে এটা আমার উপরেও বর্তায়, আর অ্যাজ এ গাইড, অ্যাজ এ মেন্টর, এই বিষয়গুলা মানে আপনাদেরকে গাইড করাটা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে। দেখেন, আমরা মানুষ যখন সৃষ্টি হলো, মানে ঈশ্বর বা আল্লাহ, খোদা তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করলেন, তখন আমাদেরকে তিনটা সত্তা আমাদের মধ্যে দিয়ে দিলেন। একটা হলো ইভ, একটা আইডিয়া, আর একটা হলো ইগো। এই তিনটা কিন্তু আপনার বেসিক ক্যারেক্টার, বেসিক জিনিস ইনবিল্ট আপনাকে দিয়ে দিলেন। তো তারপরে কি হলো, আপনাকে জ্ঞান দিলেন, এই জ্ঞান নিয়ে আপনি কিন্তু ওগুলাকে কন্ট্রোল করা শিখলেন। কিন্তু আমরা কি হয়, আমরা খালি ইগো করি, আমাদের মধ্যে ইগো হয়ে যায়। দেখেন, আপনি একজন ডাক্তার, আপনি যদি সুস্থ না থাকেন আপনি রোগীকে কি সুস্থ করবেন? তো ইগো নিয়ে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে, ইগো ইজ দ্য মাদার ইমোশন অফ এভরি সিঙ্গেল ডিজিজ। কত বড় কথা আপনি বুঝতে পারছেন? ইগো ইজ দ্য মাদার ইমোশনস অফ এভরি সিঙ্গেল ডিজিজ। আপনি যে কোনো কিছু করেন, কোনো আপত্তি নাই, আপনি টিমিডিটি করেন, আপনি শাইনেস করেন, আপনার মধ্যে ফেয়ার আসুক, আপনার মধ্যে আরো নেগেটিভ জিনিস, পজিটিভ গুলোর কথা বলতেছি না, নেগেটিভ যে জিনিসগুলো সব আপনি নেন, কিন্তু এই ইগো থেকে আপনি দূরে থাকেন। ইগো হলো প্রত্যেকটা সিঙ্গেল ডিজিজের মাদার ইমোশন, এইটা মাথার মধ্যে রাখতে হবে। আসুন, আজ থেকে আমরা একটা নতুন গেম খেলি, একটা নতুন চ্যালেঞ্জ নিই। হ্যাঁ, আমরা নিজেকে প্রতি মুহূর্তে বলবো যে আমরা খুবই অর্ডিনারি, আমরা নর্মাল, আমাদের মাথা নত থাকবে, আমাদের মাথা নত থাকবে। এইভাবে হ্যান্ডশেক করবো, আমরা এইভাবে হ্যান্ডশেক করবো, হাতটা নিচু করে। আমাদের প্যাশন থাকবে, আমাদেরকে হাম্বল হতে হবে। আপনি যদি অর্ডিনারি থাকার চেষ্টা করেন, অর্ডিনারি হওয়ার চেষ্টা করেন, আপনি যদি অর্ডিনারি ফিল করেন, তাহলে আপনি দেখবেন যে এক্সট্রা অর্ডিনারি যে কেসগুলো আছে সেগুলোকে আপনি ক্র্যাক করতে পারবেন। সেই কেসগুলোকে আপনি টুরিতে আপনি সলভ করতে পারবেন। কি এই চ্যালেঞ্জটা নিতে পারবেন? নেওয়া যাবে? নেওয়া যাবে স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো, পারবো, এই এটা অবশ্যই, আসতে হবে। ইনশাল্লাহ। আমি যত বড় বড় হোমিও গুরু দেখেছি, গুরু তো আপনারাও দেখছেন, আমরাও দেখছি, কিন্তু আমি যাদেরকে একটু ক্লাস লেভেলে রাখি, আমি তাদেরকে মনে করি তারা অ্যাবসলিউটলি অর্ডিনারি, একদম সিম্পল, গ্রাউন্ডেড, একদম নর্মাল পারসন। তাদের মতো করে আমরা মানে কি করে ওইদিকে যেতে পারি, সেই সেই ভাবনাটা সেটা নিয়ে ভাবেন। আমরা যদি বুঝতে পারি, আমরা যদি তাদের ইয়েকেও বুঝতে পারি, দরকার নেই আমাদের কেন ইতিহাস পড়তে হয়, আমরা কেন হ্যানিম্যানের লাইফ পড়ি, আমরা কেন কেন বা আদার্স এদের বইগুলো পড়ি, পড়ি সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য, তাদের ডেডিকেশনটা কি সেটা বোঝার জন্য। শুধু লাইন বাই লাইন পড়ে গেলাম, অর্থ বুঝলাম, সেটা সেটা না।
আমরা দেখবো যে বেসিক্যালি তারা খুব এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করেছে, এবং সরি এক্সট্রা বলছি, মানে তারা খুব সিম্পল ভাবে লাইফ লিড করেছে। তো আসেন আমরা সবাই একসাথে বলি যে আজ থেকে আমরা অর্ডিনারি পার্সন হবো, একদম অর্ডিনারি হোমিওপ্যাথ হব, এবং আমার সর্বোচ্চটা করব, আই উইল ডু মাই বেস্ট, আমি আমার বেস্টটা দিব, আর অ্যাবসলিউটলি হাম্বল, গ্রাউন্ডেড, প্যাশনেট পার্সন হব, অর্ডিনারি পার্সন হব। তাহলে আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারবো, এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক দিয়ে আমরা এই সমাজকে, এই পৃথিবীর জন্য কিছু করে যেতে পারবো। এমন কাজ করব যাতে আমাদের যারা গুরু ছিল, আমাদের যারা মাস্টার ছিল, ইভেন দেন আমাদের এই প্যাথি আমাদেরকে নিয়ে যাতে প্রাউড ফিল করে, এই জায়গায় আমাদেরকে যেতে হবে। তো লেট আস বি অর্ডিনারি, লেট আস বি সিম্পল, লেট আস মেক লাইফ সিম্পল। আজ থেকে আজ থেকে আমি আপনি অর্ডিনারি হব। আমরা যদি অর্ডিনারি হই, দেখবেন যে মানে এই রোগ বালাই আমরা নিজেরাও আক্রান্ত থাকবো না, আমাদেরও সমস্যা হবে না, এবং ধীরে ধীরে দেখাচ্ছে রোগীরাও অনেক ভালো উপকার আমরা পাচ্ছি। তো মূল যে বিষয় সেটা হলো যে আমাদের চোখের উপরে যে ইগোর চশমা আছে, যে ইগোর চশমাটা আজ থেকে এরকম করে নিয়ে খুলে ফেলেন, তাই না? আমি শুনেছি আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক, উনি বলতেন যে মানে তোমরা ইগোকে কুত্তা বানায় রাখো, ইগোকে কুত্তা বানায় রাখো, না হলে ইগোই তোমাদেরকে কুত্তা বানায় দিবে। এই কথাটা মাথার মধ্যে রেখে, ঠিক আছে? এই যে স্টাফিসিগ্রিয়া, তারপরে ন্যাক্টামিউর, হ্যাঁ, ডিগনিফাইড যে ইয়েগুলো আছে, মেডিসিন গুলো আর কি, ঘাড় উঁচা, ডিগনিফাই মানে কি, ঘাড় উঁচা না, কলার উঁচা থাকতেছে এরকম আমার মতো, এই যে যেভাবে করে রেখেছে, ঘাড় উঁচা করে এরকম করে রাখছে, ঠিক আছে? তাদেরকে একটু কিছু বলে কিভাবে বলতে পারে, সে কি করে বললো, মানে ডিগনিফাইড পার্সনদের ইয়ে তো হবে, হ্যাঁ এমন করে বললো। আরে বাবা, সে বলছে, বলতে দাও, তাকে ছেড়ে দাও, লাইফকে সিম্পল বানাও, ঠিক আছে? এই সিলি ম্যাটার, হ্যাঁ, এই অফেন্ডেড ইউজলেস জিনিসগুলা নিয়ে পড়ে থাকলে তো লাইফ আগাবে না, এগুলা জীবনে কোনো অর্থ বহন করে না। আমাদের এই ছোট ছোট সিলি ম্যাটার গুলা নিয়ে, সে কিভাবে তাকালো, সে কি বললো, অমুক আমাকে খোঁচা মারলো, এগুলা নিয়ে যদি আমরা লাইফটাকে নষ্ট করে দিই, ফালতু ফালতু জিনিসগুলা নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমাদের যে জয়ফুল বিউটিফুল মোমেন্ট যেগুলো আছে, আমরা এই মোমেন্ট গুলাকে এনজয় করবো, সেগুলাকে আমরা নষ্ট করতেছি। তাহলে আমাদের কি করতে হবে, এগুলাকে সাইডে রাখতে হবে। রাখে আসেন আমরা সবাই হোমিওপ্যাথিতে কনসেন্ট্রেট করি, লাইফকে এনজয় করি, এবং এটা আজ থেকেই করি, এখন থেকেই করি, ঠিক আছে? এটা আমি একটু বললাম, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে বলা, এটা আপনারা ডেফিনেটলি আমার এই কথাগুলোর দিকে একটু মাথায় রাখবেন। তো যাক, আমি আম, একটা কেস আপনাদের সাথে শেয়ার করছি, খুব ভালো করে খেয়াল করেন। আজকে দুটা কেস বলবো, একটা কেস আমি কেসগুলো অ্যানালাইসিস করতে করতেই বলবো, আর একটা কেসের সলভ আজকে করে দেবো, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাদের জন্য রেখে দেবো, যে দেখি আপনারা কেমন সলভ করতে পারছেন বা আপনাদের চিন্তা ভাবনাটা কেমন থাকছে। তো এই পেশেন্ট আসছিল, পেশেন্টের বয়স 75+। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি কি কষ্ট হচ্ছে? রুগী বলছে যে আমার শ্বাসকষ্ট হয়, হঠাৎ করে শুরু হয়, আবার হঠাৎ ভালো হয়ে যায়। আমি জানি না কোত্থেকে এবং কেন এটা শুরু হলো, আর কিভাবেই বা ভালো হয়। আমি আসলে কারণটা খুঁজে পাই না, সবকিছু কন্ট্রোলে আছে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, হার্ট রেট, ব্রিদিং রেট, সব আন্ডার কন্ট্রোল। শিক্ষিত ফ্যামিলি, খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট ইংরেজি বলতেছিল। তো পেশেন্ট বলছে, ডাক্তার সাহেব আমি ইদানিং নতুন একটা ফেনোমেনা পেলাম। ডাক্তার সাহেব এইভাবে বলছে, ডাক্তার সাহেব আমি এই আজকাল একটা নতুন ফেনোমেনা পেলাম। হ্যাঁ, কিছুদিন আগে থেকে বলতে পারেন, হ্যাঁ 1 মাস আগে থেকে এরকম। আমার মনে হচ্ছে রক্ত নেমে, মানে সে হাত দিয়ে দেখাচ্ছে এভাবে, যে মাথার এই এই যে ঘাড়ের এই জায়গাটা থেকে, ঘাড়ের এইখান থেকে, এই এই দেখেন, আমাকে মনে হয় দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, মানে সে হাত দিয়ে দেখাচ্ছে যে এই পর্যন্ত
রক্ত নেমে যাচ্ছে, এই ঘাড়ের মাথার এখান থেকে ঘাড়ের এই পর্যন্ত যাচ্ছে, আর হাত সে এরকম করে বুলাচ্ছে। হাত দিয়ে বলতেছে যে এই এরিয়াটা, আবার দেখাচ্ছে যে এই এরিয়াটা একদম অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে স্টিফ হয়ে যাচ্ছে এবং অনেক সময় ধরে থাকে। মাঝে মধ্যে ব্যথা করে, ব্যথাটা 1 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে। তো এ সময় আমার ঘুমের খুব ব্যাঘাত ঘটে। একদম এটা একটা নতুন ফেনোমেনা। এটা সম্ভবত শ্বাসকষ্টের সাথে জড়িত। হ্যাঁ, লাংয়েও রিলেটেড হতে পারে। এই কথা বলতে বলতে এরকম আবার রুগী এরকম করে ঘাট থেকে এরকম করে দেখাচ্ছে। হ্যাঁ, এরকম করে অলরেডি কথা বলতে বলতে 3-4 বার সে দেখিয়ে ফেললো। রুগীর সাথে তার ছেলে এবং তার মিসেস আসছিল। তো রুগীর ছেলে তাকে বলতেছে যে, মানে রুগীর ছেলে তখন বলতেছে, স্যার আমি বিষয়টা একটু আপনাকে এক্সপ্লেন করি। হ্যাঁ, তো এবার রুগীর ছেলেও সেম স্টাইলে বাপ যেভাবে দেখাচ্ছিল ওইভাবে দেখাচ্ছে যে এই যে ডাক্তার সাহেব, এই যে মাথার এই জায়গাটা, বাবার মাথার এই জায়গাটা, এই পেছনের অংশ থেকে এই যে এখানে পাইপের মতন মনে হয়, যেন একটা পাইপের মতন পানি বের হলে যেরকম অল্প অল্প করে পানি বের হলে পাইপটা একটু ফলে কমে, একটু ফলে কমে, এরকম হয়ে এইভাবে এখান থেকে এই পর্যন্ত হতে থাকে। আমি বললাম যে এর সাথে কি কানের কোনো ইয়ে আছে, রিলেশন, বা ওই যে টিনিটাস টাইপের পপসস যেটা হয় ওই টাইপের কিছু একটা? রুগী বলছে যে টিনিটাস তো আছেই, হ্যাঁ, এখানে এক ধরনের ফ্লো আছে। তো তার ছেলে আবার বলে উঠলো যে মাথার নিচের, আবার হাতে দেখাচ্ছে, নিচে থেকে এই ফ্লোটা ঘাড়ে যায় এবং ঘাড় থেকে সেটাই কাঁধ পর্যন্ত হয়ে আসে। দেখেন, খুব ভালো করে এগুলো খেয়াল করতে হবে আমার কথাগুলো, তাহলে এই জেস্টারের মধ্যে আমরা মেডিসিন পেয়ে যাই। তো রুগীর ছেলে যেভাবে, মানে বারবার তার বাবার সাথে আমি কথা বলতেছি, পেশেন্টের সাথে কথা বলতেছে, তার মধ্যে কথার মধ্যে ঢুকে পড়ছে, ইন্টারফেয়ার করতেছে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং যখন রুগীর ছেলে তার বাবার কথার মধ্যে ইন্টারফেয়ার করছে, সে সময় বাবার জেস্টার, তার ফেস, মুখায়বটা, সেটাও কিন্তু দেখার মতো। হ্যাঁ, ধরেন যে আমরা কথা বলছি, ছেলে কথার মধ্যে কথা বলতেছে, বাবা জাস্ট মুখটা, মানে কথা যেই ছেলে শুরু করছে অমনি সে মুখটা এরকম বন্ধ করে দেয়, ঘাটটা একটু, মানে তুমি বলো, মুখে বলতেছে না, তুমি বলো, এরকম একটা এক্সপ্রেশন করছে। তো রুগীর ছেলে বলছে, আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে কতক্ষণ পর পর এরকম হচ্ছে, সে কিন্তু এটা বলতে পারবে না। যে কোনো সময় আসে আবার হঠাৎ করে চলে যায়, কতক্ষণ থাকে সেটাও বলতে পারবে না। দেখা হচ্ছে শুরু হলো একটা নির্দিষ্ট সময় থাকলো, তারপরে হঠাৎ করে চলে যাচ্ছে। তো আমি তাকে বললাম যে আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারেন না যে হাউ, হোয়েন, হোয়াট, কখন থেকে কিভাবে কোন জায়গায় যাচ্ছে, কেন হচ্ছে, এটা আপনি করতে পারেন না, তাই তো? তো ছেলে আবার বলছে যে হ্যাঁ, হ্যাঁ ডাক্তার সাহেব। আমি কিন্তু জিজ্ঞাসা করলাম বাবাকে, আর উত্তর দিল ছেলে। তো ছেলে আরো বলছে যে আমরা ইএনটি ডাক্তারের কাছে গেলাম, মানে নাক কান গলার ডাক্তারের কাছে গেলাম, তিনি বললেন যে কোনো সমস্যা নাই, শুধু এই টিনিটাসের সমস্যা আছে। তিনি আমাদেরকে অর্থোপেডিক্স এর ডাক্তারের কাছে রিকমেন্ড করলেন। আমরা অর্থোপেডিক্স এর কাছে গেলাম, স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলাম, তিনি অনেক কিছু চেক করলেন, কোনো প্রবলেম নাই। পরে আমরা আরেকজন প্রফেসর লেভেলের অর্থোপেডিক্স এর কাছে গেলাম, তিনিও বললেন প্রবলেম নাই। তিনি আবার আমাদেরকে নিউরোর কাছে রেফার করলেন, আমরা নিউরো ডাক্তারের কাছে গেলাম, নিউরো ডাক্তারও কোনো সমস্যা খুঁজে পেলেন না। তো দেখ, আমি পেশেন্টকে জিজ্ঞাসা করলাম এই পেন নিয়ে আপনার মধ্যে কি ভয় তৈরি হয়, আপনি কি ওয়ারিড, এই বিষয়টা নিয়ে আপনি কি ওয়ারিড ফিল করেন? তো পেশেন্ট বলছে যে এটা তো একটা পেইন। তো পেশেন্ট বলছে যে এটা তো একটা পেইন, আনবিয়ারেবল পেইন, যখন উঠে তখন সেটা আনবিয়ারেবল হয়ে যায়। দেখেন কত ছোট ছোট ইংরেজি বলতেছে, আমাদের রেপার্টরির ভাষায় সে কথা বলতেছে। তো যখন পেইন অনেক বেশি হয়ে যায় তখন আমি কিছুই করতে পারি না, আমি ঘুমাতে পারি না, শুতে পারি না, এপাশ থেকে ওপাশ হতে পারি না, আমি কোনো কিছু করতে পারি না।
আমি ইনক্যাপাসিটি হয়ে পড়ি। পেনটা খুবই অ্যাকুইট থাকে, হঠাৎ করে এসে অ্যাকুইট পেন কিন্তু আমাকে একদম আনবিয়ারেবল পেন। তো আমি তাকে বললাম যে আপনি কিছু করতে পারেন না মানে কি, আপনি ডিসেবল টাইপের হয়ে যান, মানে পেশেন্ট যেভাবে কথা বলতেছিল আমাদের ডিসেবল একটা রুব্রিক্স আছে, আমার কাছে ওরকম মনে হচ্ছিল। তো আমি ওই কারণে জিজ্ঞাসা করলাম যে আপনার কি ডিসেবল টাইপের মনে হচ্ছে, হ্যাঁ এটা নিয়েও কি আপনি ওয়ারিড? তো উনি বলতেছেন কিছুটা, কিন্তু ব্যথাটা তো একদম ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এবার ছেলে বলছে যে ডাক্তার সাহেব তার পায়খানার সমস্যা আছে, আমরা যেটাকে আইবিএস বলি, সেই সমস্যাটাও আছে। তো রুগীর সাথে সাথে বলতেছে যে আমি আবার ওষুধ খেয়ে সেটাকে নিয়ন্ত্রণে রেখেছি, মানে আইবিএস এর সমস্যাটা সে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রেখেছে। তো আমি রুগীকে বললাম আপনি, আমি আপনাকে, ঠিক আছে সমস্যা নাই, আমি আপনাকে একটা ডোজ দিয়ে দেবো, কালকে সকালের মধ্যে দেখবেন সব ঠিক হয়ে গেছে। খুব কনফিডেন্সলি বললাম, কারণ আমি অলরেডি মেডিসিন ধরে ফেলেছি। একটা বিষয়ে আপনারা মনে রাখবেন, এটা মানে আমার কেসের সাথে রিলেটেড না, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি কোনো মেডিসিনকে যদি এইখানে না, এই জায়গায় মানে হার্টের এইখানে রাখেন, আপনার কনফিডেন্স যদি সেই লেভেলে ইনক্রিজ হয়ে থাকেন, আপনার কনফিডেন্স যদি একদম রক সলিড হয়, আপনিও কিন্তু বলতে পারবেন কালকে আপনি ঠিক হয়ে যাবেন, আপনাকে ওষুধ দিচ্ছি, এক ডোজ খান, খেলেই আপনি উঠে দৌড়াবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজেই বলতে পারবেন। তো আমরা কি পেলাম কেসটার মধ্যে, এতক্ষণ কি আলোচনা হলো? এই বয়স্ক ভদ্রলোক, বুজুর্গ ভদ্রলোক, ৭৫ বছর বয়স, এই ভদ্রলোক বেসিক্যালি গত ১.৫ মাসে কিন্তু এই তার এই প্রবলেমের জন্য দুবার হসপিটালে ভর্তি হয়েছিল। তার ওই যে মানে শ্বাসকষ্টের সমস্যা, ব্রেথলেসনেস হয়ে যেত, রক্ত সরবরাহের স্বল্পতা, তার পেইন গুলো ছিল ওয়ান কাইন্ড অফ রেডিয়েটিং পেইন, এটাকে বলে রেডিয়েটিং পেইন। কোথায় থেকে ছিল? এই যে অক্সিপুট থেকে একদম শোল্ডার পর্যন্ত, কাঁধ পর্যন্ত। এই জন্য তিনি ইএনটি ডাক্তার দেখাইছেন, দুজন অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছেন, নিউরো মেডিসিনের ডাক্তার দেখাইছেন, কিন্তু তারা কিন্তু কোনো সমস্যা টেস্ট করে খুঁজে পায়নি। হুম। আর এই পেশেন্টটা কিন্তু খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট ইংরেজি বলছে, আমি সব ইংরেজি বললাম না, আমারও তো মনে নাই, এবং অনেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না, সে ভালো ইংরেজি বলতেছিল। তো আমি পেশেন্টকে বললাম যে আপনার লাইফ কি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে? আমি এই কোশ্চেনটা নানান ভাবে করি। তো এই পেশেন্টকে আমি বললাম যে আপনার লাইফ কি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে? তো পেশেন্টের সাথে আসা তার মিসেস, উনারও বয়স মোটামুটি 65 প্লাস আর কি, উনি করে হাসা শুরু করলেন। বলছে ডাক্তার সাহেব তিনি তো খুব বিরক্ত হয়ে আছেন। কি নিয়ে বিরক্ত? তার ছেলের বিজনেস নিয়ে। এই বিজনেস নিয়ে বলা মাত্র আবার রুগীর ছেলে বলা শুরু করে দেবে, মায়ের মুখ থেকে কথা নিয়ে বলতেছে আসলে ডাক্তার সাহেব অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি একটা বেসরকারি ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি করতাম, আমার বেতন বেশ ভালো ছিল, হঠাৎ করে আমার জবটা আর ভালো লাগলো না, আমার মনে হলো যে আমার নিজের কিছু করার দরকার, আমি সোসাইটির জন্য কিছু করব, এই জন্য আমি জবটা ছেড়ে দিলাম। তো ভাবলাম যে একটা বিজনেস শুরু করব, একটা আইটি ফার্ম দিব, আউটসোর্সিং এর কাজ করব, আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমি ডাটাবেস রিলেটেড কাজগুলো খুব ভালো বুঝি, আমি এরকম একটা ইয়ে করব, তো আমি একটা ফার্ম শুরু করলাম, একটা বিজনেস শুরু করলাম। তো এইভাবে রুগী মানে ছেলে তার গল্প বলতেছিল, আমি মানে তার কথাগুলো আর অত বলতেছি না। তো রুগীর প্রথম কথা কি ছিল? রুগীর প্রথম কথা ছিল যে এই যে কাঁধের, মাথার এই অক্সিপুট থেকে এই কাঁধের এই পর্যন্ত কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু কিছুই হয়নি, তারা বলছে কোনো সমস্যাই নাই, এই কথাটা বলছিল। দ্বিতীয় কথাটা কি, যে ব্যথা ট্যাথা যখন উঠতো তখন সে কি হতো, সে ঠিক মতো শুতে পারতো না, দাঁড়াতে পারতো না, হাঁটাহাঁটি করতে পারতো না, কিছুই করতে পারতো না। তো এই জন্য আমি তাকে বললাম আপনার কাছে কি ডিজেবল মনে হচ্ছিল? সে বললো যে না এটা ডিজেবল, ডিজেবলের মতন, ঠিক ওরকম ডিজেবলের মতন না, আমার আমি রুটিন ওয়ার্ক গুলা করতে পারছি না, এটাই। হ্যাঁ, তো দেখেন এই কথাগুলো কিন্তু আপনারা রেগুলারলি ক্লিনিকে পাবেন, প্রায় পাওয়া যায় আপনার চেম্বারে, আপনি রেগুলারলি আপনি রুগীরা এসে এই টাইপের কথা বলেই, আপনি হয়তো গুরুত্ব দেন না, আমি আমার রুটিন ওয়ার্ক গুলা করতে পারতেছি না, এটা হচ্ছে না, নিয়মিত যে কাজগুলো, বাড়ির কাজগুলো যেগুলা
সেগুলা আমি করতে পারতেছি না, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, আমি সেগুলা করতে পারতেছি না। হ্যাঁ, এই টাইপের কথা বলে থাকেন। আমার ধারণা এই টাইপের কথা বলার জন্যই সম্ভবত আম, আমাদের ডক্টর বাশার মনে হয় সেদিন পজেজের কথা বলতেছিলেন। হ্যাঁ, তো পজেজের ফিলিংসটা কিন্তু ওরকম না, আমি তো গতদিন ব্যাখ্যা করেছি। তো যাক, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি নিয়ে স্ট্রেস চলছে, পেইনটা কি। একটা জিনিস সব সময় মনে রাখবেন, ফিজিক্যাল মানে বডিতে যদি পেইন থাকবে সেখানে অবশ্যই কোনো একটা হিডেন ইমোশনের পেছনে লুকায় আছে, ওইটা আপনাকে খুঁজতে হবে। আপনাকে ওই রিজনটা খুঁজে বাইর করতে হবে। অনেক সময় আপনারা খুব সহজে এই পেইনের পিছনে লুকিয়ে থাকা ইমোশনটা বা যে কজ আছে সেই কজটা আপনি জানতে পারবেন। তো এই মুরব্বির পেইনটা কি নিয়ে, কেন শরীরে এত ব্যথা হচ্ছে, কেন ব্লাড সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, এই শ্বাসরোধ হয়ে যাচ্ছে, কেন এই ব্যথাটা ঘাড়ে হলো, অক্সিপুট থেকে এই ঘাড় হয়ে এই কাঁধ পর্যন্ত কেন আসলো। একটা প্রবলেম তো এরকম হতেই পারে, ধরেন যদি স্ট্রেসের সাথে রিলেটেড হয় তাহলে তো বডি র্যান্ডমলি যে কোনো একটা সিমটম তৈরি করে নেবে। হ্যাঁ, এই ব্যথাটা এখানে না হয়তো কোমরেও হতে পারে বা পায়েও হতে পারে, তাই না? যেহেতু আমি বলতেছি যে না, একটা কোনো সামহাউ হিডেন একটা স্ট্রেস আছে, হিডেন একটা কজ আছে, এই কারণে এরকম হচ্ছে। তো সেই জায়গায় তো এটা হতেই পারে র্যান্ডমলি, কিন্তু না হয়ে কেন এই জায়গায় আসতেছে। তো বেসিক্যালি বডি এই যে কোনো কোন জায়গায় ব্যথা হবে, কোন জায়গায় প্রবলেম হবে, কোন জায়গায় ডিজিজ হবে, কোন জায়গায় প্যাথোলজি গ্রো করবে, এই বিষয়টা কিন্তু বডি খুব ইন্টেলেকচুয়াল ভাবে সিলেক্ট করে এবং একটা ফর্মুলেটেড ভাবে সিলেক্ট করে। এটা আপনাদের শুনতে একটু অবাক লাগবে, একটু অন্যরকম মনে হবে, কিন্তু বেসিক্যালি বডি কিন্তু এটা করে। বডি ভাবে যে আমার এই যে থটটা আছে, আমার এই থট হচ্ছে আমার এই যে ইগোর কথাগুলো আমি কিন্তু আগেই বলে নিলাম এই কারণে। এই যারা ইগোয়েস্টিক দেখবেন তাদের অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। তো বডি ভাবে তার থিঙ্কিং এর উপর, তার থট প্রসেসের উপরে সে ইন্টেলেকচুয়ালি ইয়ে করে যে আমার এই পার্টটাকে এফেক্ট হতে হবে। আমি এগুলো ব্যাখ্যা পরবর্তীতে করবো যে টাইম টু টাইম, একদিনে এত হাই লেভেলের কথাবার্তা আপনারা হয়তো হজম করতে পারবেন না, কিন্তু এটা কিন্তু বডি করে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই পেশেন্টের সাথে যখন আমি আমি বললাম যে খেয়াল করেন, আমি যখন কথা বলতেছিলাম তখন তার ছেলে বারবার ইন্টারফেয়ার করতেছিল। আর যখনই ছেলে বাবার কথার মধ্যে ইন্টারফেয়ার করে তখন বাবার মুখের এক্সপ্রেশনটা কিরকম ছিল, মানে কথা বলতে বলতে জাস্ট মুখটা ইয়ে করে, আচ্ছা বেটা তুমি বলো, তুমি বলো, তুই বল, ঘাটটা একটু নড়ে, আচ্ছা তুই বল, আমরা বলি না হ্যাঁ এবার তোমার পালা, ওই রকম মুখটা চিপে তুই বল। মুখে কিন্তু কথা বলতেছে না, এটা খুব ইম্পর্টেন্ট। সে তাকে অ্যালাউ করতেছে। বাপের মনের মধ্যে চলছে যে আমার বেটা মা কি বলতেছে, হ্যাঁ, বা ছেলে কি বললো সেটার জিসটা কি। তার মনের মধ্যে চলছে যে আমার বেটা এত ভালো একটা জব করলো, ব্যাংকের ম্যানেজার, মানে 1-1.5 লাখ টাকার উপরে বেতন, এত বড় একটা পজিশন ছেড়ে দিয়ে সে বিজনেস করবে বলে বাসায় বসে আছে। এখন তো ইনকাম হচ্ছে না, সে এখন কিভাবে চলবে? সে নতুন বিজনেস চালু করেছে, সামনের দিনে কি হবে এখন পর্যন্ত টাকা ইনকামের তো কিছু দেখতে পারলাম না, তো একটা বদ্ধ উন্মাদ। কিন্তু সেই কথাটা মনে মুখে বলতে পারছে না, তার ভেতরে ভেতরে এই পেনটা কাজ করছে। সিম্পল ছোট্ট একটা জায়গা, ছোট্ট কিছু ভাবনা, ছোট্ট কিছু কথা থেকে আপনাকে কেস বুঝে নিতে হবে, নিয়ে আগাতে হবে। আমি কি বুঝাতে পারলাম? খুবই ছোট জায়গা, এখানে অনেক ডেপ কিছুই নাই, জাস্ট তার জেস্টার, তার মনের ভাবনা কোন জায়গা থেকে হলো, আপনার আপনার ক্যালকুলেশন, এইটাকে মিলায়ে এই কেসটা কিন্তু সলভ করা যায়। তো আমরা কি কি রুব্রিক্স এখানে চিন্তা করতে পারি? এনি আইডিয়া? প্রথমে কমিউনিকেটিভ, দ্বিতীয়ত ডিলিউশন হিন্ডার্ড হি ইজ, delusion hindered he is, আর কমিউনিকেটিভ অ্যাংজাইটি ডার্কিন ধরা যেতে পারে। anxiety darken, আর বলেন অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, anxiety future about। আচ্ছা ফিউচার অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে ফিউচার অ্যাবাউট নিলাম। আর আর কিছু চিন্তা করা যায়? আচ্ছা,
আমি আপনাদেরকে দিই, আপনাদের সুন্দর হয়েছে, আপনারা অনেক সুন্দর বলেছেন। আমি আপনাদেরকে কিছু রুব্রিক্স দিই এবং রুব্রিক্স গুলো ব্যাখ্যাও করে দিচ্ছি, তাহলে শেখাও হবে। প্রথম যে রুব্রিক্সটা আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে ইরিটেবিলিটি চিলড্রেন টুয়ার্ড হিজ ওন, তার নিজের সন্তানের প্রতি ইরিটেবিলিটি। তারপরে সিএম যেটা বললো অ্যাংজাইটি ডার্ক ইন, অ্যাংজাইটি ডার্ক মানে সেখানে লাইট ডিজায়ার ফর থাকবে, তাই না? লাইট ডিজায়ার ফর বেশিরভাগ ক্ষেত্রে থাকে, লাইট ডিজায়ার ফর। এরপরে হচ্ছে ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড, হ্যাঁ, ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড। এরপরে হচ্ছে ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ, ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ। তারপরে হলো ডেলুশন হিন্ডার্ড হি ইজ, হ্যাঁ, হিন্ডার্ড হি ইজ এই জায়গাটাও বোঝার আছে। আমরা আসলে আরো দুই একটা ক্লাস নেওয়ার আমার ইচ্ছা আছে, আমি পারবো কিনা জানি না। যদি নিই হিন্ডার্ড এর বিষয়টাকে ক্লিয়ার করার জন্যই করব, নিব আর কি, এইটা বোঝার আছে। তো যাক, আমি আপনাদেরকে সবসময় বলি না যে কেস টেকিং করতে গেলে আইপিআর এর একটা বিশেষ ভূমিকা কিন্তু আছে। প্রত্যেকটা কেসের মধ্যে তার আশেপাশে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের যে ভূমিকা সেটা আমাদেরকে দেখতে হয়। নট নেসেসারি যে প্রত্যেক ক্ষেত্রে আপনি আইপিআর পাবেন, দরকার নাই, ওটা আপনার নাই। কিন্তু আপনি যদি পেয়ে যান তাহলে আপনার কেসটা অনেক ইজি হয়ে যাবে। যখন একজন পেশেন্ট এসে আপনার সামনে বসলো, তার সাথে মনে করেন তার একটা রিলেটিভ, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, পিতামাতা, যে কেউ হতে পারে, এরকম একজন অ্যাটেন্ডেন্স হিসাবে যে আসছে, আপনি কেস টেকিং এর সময় শুধুমাত্র ওই পার্সনের প্রতি, পেশেন্টের প্রতি খেয়াল রাখবেন তা কিন্তু না, এটা করা যাবে না। আপনি তার সাথে সাথে, পেশেন্টের সাথে সাথে সে অ্যাটেন্ডেন্সের দিকে, সেই রিলেটিভস এর দিকেও আপনাকে কিন্তু চোখ রাখতে হবে। আপনাকে দুইজনের রিলেশনটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে তার ছেলের সাথে ওই পেশেন্টের রিলেশনটা কি সেটা আমাকে দেখতে হয়েছে। এই ছেলে কি করেছে আপনি একবার ভেবে দেখেন। 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতনের একটা জব, মানে যেটা কনফার্ম প্রতি মাসে সে বেতন পেত, সে জবটা ছেড়ে দিয়েছে। টপ ক্লাস জব দিয়ে সে একটা বিজনেস করতে চাচ্ছে। হ্যাঁ, হতে পারে সে তার ছেলের অ্যাঙ্গেলে আপনি যদি চিন্তা করেন, সে অবশ্যই একটা প্রসপেক্ট দেখতে পেয়েছে, তার চিন্তা ভাবনাটা অনেক হয়তো ডাইনামিক, অনেক ওয়ান্ডারফুল। কিন্তু পেশেন্টের দৃষ্টিভঙ্গিতে আপনি দেখেন, 1.5 বছর হয়ে গেল এই ব্যবসার পিছনে সে চেষ্টা করে যাচ্ছে, বিজনেসটা সেরকম চলছে না, ইনকামও করতে পারছে না। তার বাবা কি বলতে চেষ্টা করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। পেশেন্ট যখন আমাদের সাথে কথা বলছিল, তখন ছেলেটা কি ওই কথার মধ্যে ঢুকে পড়ছিল, ইন্টারফেয়ার করতেছিল। আর বাবা কি করলো? বাবা কিন্তু আচ্ছা তুই বল, মানে ফ্লোর দিয়ে দিচ্ছিল বেটাকে। ঠিক আছে, তুই বল, এটা কিন্তু মুখ দিয়ে বলছে না, সে কিন্তু তার জেস্টার দিয়ে, মাথা দিয়েই দেখাই দিচ্ছে যে তুমি বলো, তুমি, আচ্ছা তোমাকে ফ্লোর দিলাম, তুমি কথা বলো। তো এই যে পেশেন্ট যখন কথা বলতেছিল, তখন তার মধ্যে কিন্তু এক ধরনের বিরক্তি, বিরক্তি চেহারার মধ্যে ছিল, ইরিটেবিলিটি, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। এবং সে কিন্তু মুখে ওটা প্রকাশ করছিল না, মুখে বলছিল না যে ইটস ওকে, লেট ইউ টেল, বা তুমি বলো। সে কিন্তু এটা মুখে বলতেছিল, কিন্তু সে ইয়ে করতেছিল। এই জন্য এই রুব্রিক্সটা আমরা নিতে পারি, ইরিটেবিলিটি চিলড্রেন টুয়ার্ডস হিজ ওন। পরের যে রুব্রিক্সটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাংজাইটি ডার্কিং। এই অ্যাংজাইটি ডার্কিং আপনারা কিন্তু চেম্বারে হরহামেশাই পাবেন, এটা পাওয়া যায়। রুগীরা এসে প্রায় বলে যে কত, মানে ডাক্তার সাহেব 3 মাস থেকে আমি ওষুধ খাচ্ছি, হ্যাঁ সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি ডাক্তার সাহেব বুঝতে পারছি না এটা আমার মধ্যে কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, এমনটা কেন হচ্ছে, কোত্থেকে হচ্ছে। এই যে এটা হলো অ্যাংজাইটি ডার্কিং। ঠিক আছে, পরের রুব্রিক্সটা কি, খুবই কমন, আমরা সবাই জানি, লাইট ডিজায়ার ফর। লাইট ডিজায়ার ফর, আমি ডার্কে আছি, আমি একটা অন্ধকার রুমের মধ্যে আছি, আমি চাই, আমি জানতে চাই আমি কোথায় আছি, অন্ধকার রুমের মধ্যে আছি, মানে আমি জানতে চাচ্ছি আমি এখন কোথায় আছি, আমি জানতে চাই আমার জীবনে, আমার সাথে লাইফে আমার সাথে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, তো নিজে বুঝতে পারছি না। ডার্কের ঠিক অপোজিটটা হচ্ছে লাইট, তাই না? ডার্কের মধ্যে থাকলে আমরা তো লাইটের ইয়েটা চাই। এরপরের ইয়েটা নিয়েছিলাম হচ্ছে ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড।
ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড। এয়ার অফ কমান্ড আমরা কি জানি? ডিক্টেটর মানে ডিকটেশন যে দেয়, তাই না? এই এটা করো, ওইটা করো, এইভাবে বলো, তাই তো? তো রুগীর ভয়েসটা কিন্তু ছিল কমেন্ট করার মতন। ডাক্তার সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আমার লাইফে একটা নিউ ফেনোমেনা চলছে। ওয়ার্ডটা দেখেন, ফেনোমেনা। আমার নতুন একটা ঘটনা ঘটছে, আমার একটা প্রবলেম, সেটা না বলে সে নিউ একটা ফেনোমেনা চলছে। অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। সে কথাগুলো এমন ভাবে বলতেছিল, যদিও ইংরেজি বলতেছিল, লিটারেট পারসন, ভালো পারসন, কিন্তু আমার কাছে শুনে রুড লাগতেছিল। ডিক্টেটোরিয়াল ডিক্টেটর যখন কথা বলবে তখন আপনার কাছে খারাপ লাগবে, আপনার কাছে রুড মনে হবে। কিন্তু সাথে সাথে সে ছেলের সাথে কিরকম আচরণ করছিল, আমার সাথে এক ধরনের, ছেলের সাথে কিন্তু আলাদা ধরনের, তাই না? ছেলেকে কিন্তু অ্যালাউ করছিল যে হ্যাঁ বলো, তার কথার মধ্যে সাইকেল চালাচ্ছে, তারপরেও সে ছেলেকে অ্যালাউ করছে যে হ্যাঁ এবার তুমি বলো। তো আমাদের একটা রুব্রিক্স আছে, আমরা যেটা দিয়ে দিয়েছি, ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ। আমরা ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছিলাম। কোথায় মনে আছে? কোন মেডিসিনে? কারো মনে নাই? ক্যালিকার হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যালিকারের মধ্যে এই যখন আমি স্ট্রেসের কথা জিজ্ঞাসা করলাম, ওয়াইফ যখন বলা শুরু করলো, হ্যাঁ ডক্টর আমিনুল ইসলাম বলেন প্লিজ। কাউসার ভাই, আমরা তো এতদিন অনেক শুনেছি হ্যাঁ, যে রুগীর মানে কথা শুনতে হবে আমাদেরকে, হুম, রুগীর অবস্থা বুঝতে হবে। হুম, হুম, definitely, এইখানে তার ছেলে বলল কথা, হ্যাঁ, এবং তার ছেলের কথাগুলোকেও আমরা কিছুটা কাউন্ট করলাম। হ্যাঁ, definitely, এখন আপনি এই বিষয়ে অনেক দক্ষ হয়ে উঠেছেন, মনে হয় কেস টেকিংটা আপনার কাছে ইজি হলো। হুম, কিন্তু আমার কাছে ইজি করার জন্য কি ছেলেটাকে থামিয়ে দেওয়া উচিত ছিল না? না, যে আপনি একটু পরে বলেন, definitely আমরা not, রোগীর কথা শুনি। definitely not। আপনি ছেলেকে যদি থামায়ও দেন, হ্যাঁ, থামায় দিলে মানে এখানে কি হচ্ছে দেখেন, এই পেশেন্টটা, ছেলে যখন তার কথার মধ্যে কথা চালিয়ে দিচ্ছে, ঠিক আছে, কথার মধ্যে কথা যখন চালিয়ে দিচ্ছে, তখন সে কিন্তু ইরিটেবিলিটির একটা আহ, ভাব তার মুখের মধ্যে কিন্তু আসছে। সে অ্যালাউ করছে যে তুমি বলো, কিন্তু তার একটা ইরিটেবিলিটি আসছে। এখন আপনি যদি বললেন যে আপনি থামেন, আপনি আপনার বাবাকে বলতে দেন, আপনি অবশ্যই করবেন, সেটা করবেন, কিন্তু আপনাকে এই যে বাবা ছেলের যে বিষয়, এখান থেকে তো আপনাকে আইপিআর এর বিষয়টা আপনার আপনার অ্যানালাইসিসের মধ্যে আসবে। ছেলে যদি নাই বলতো, তাহলে তো আপনি এই আইপিআরটা বুঝতে পারতেন না, তার অ্যাকচুয়ালি পেশেন্টের কষ্টটা কোন জায়গা থেকে। মা কিন্তু সে কথাটাই বলতেছে, মা মা বলতেছে কি, আমি তো জায়গাটা থেমে গেলাম। মা মা বলতেছিল কি যে এই সারাদিন সে ছেলের কথা ভাবে। হ্যাঁ, আমি তাকে বলি যে ছেলের কথা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, ছেলে তো বড় হয়ে গেছে, সে নিজের পথ নিজেই দেখবে। হ্যাঁ, আর সে নতুন ব্যবসা শুরু করেছে, তাকে তো পর্যাপ্ত টাইম দিতে হবে। তখন সে বলে যে 1.5 বছর হয়ে গেল, এখনো সে ইনকাম করতে পারতেছে না। হ্যাঁ, তো তার মা আমাকে বলতেছিল যে আহ, মানে তার ইয়েটা হলো, ছেলের কেন ইনকাম হচ্ছে না, মানে লোকটার মনের ইয়েটা হচ্ছে ছেলের ইনকাম হচ্ছে না কেন, 1 টাকাও তো দেখতে পাচ্ছি না। ও কত সুন্দর একটা চাকরি ছেড়ে দিল, দিয়ে ব্যবসা শুরু করছে। হ্যাঁ, আমার কথা, আমার একটাই কথা, যে তুমি ব্যবসা করছো, তাহলে ব্যবসার আউটপুটটা কোথায়? তো এই মহিলাটা তখন তার হাজবেন্ডকে বলছিল যে তুমি আমাকে এই কথাগুলা কেন বলো, তুমি কেন বলতেছো না, তুমি তো বাবা, তুমি তাকে বলো। হ্যাঁ, এই যে ইমপেশেন্ট চিলড্রেনের যে জায়গাটা, সেটা কিন্তু এইখান থেকে আসে। এখন এই ছেলে যদি আপনি থামাই দেন, তাহলে এই জিনিসগুলো কিন্তু পাবেন না। হ্যাঁ, তবে অনেক বেশি ইন্টারফেয়ার যদি করে, ডেফিনেটলি আপনি তাকে থামাই দিবেন, অবশ্যই আপনি তাকে থামাই দিবেন। এখন হয়েছে কি দেখেন, আমরা হয় কি একটা সময় আমরা যাদের কাছে যেতাম শেখার জন্য বা ইয়ে করতাম, তারা বলতো যে কোনো কথা বলা যাবে না, একদম চুপ করে রুগীর কেস টেকিং করবা, শুধুমাত্র বললা হুম, আচ্ছা, ঠিক আছে, এই 3টা ওয়ার্ডের বাইরে বলতে পারবা না। কিন্তু সরি টু সে দ্যাট, সেটা ছিল সেকেলে জামেনার কেস টেকিং। আপনি ওইখানে গেলে পেশেন্ট তার মতন করেই চলতে থাকবে, একটা জায়গায় যায়, ঘুরে ফিরে যায়, ওই বেলেটো না,
ওই বেলোডোনার বাইরে আর আপনি বাড়াতে পারবেন না। তো আপনার তো কিছু ইনকোয়ারি থাকতে হবে। রুগী কথা বলতে বলতে বে লাইনে চলে যাবে, আপনাকে তো আবার কথা বলে তাকে লাইনে আনতে হবে। আবার রুগী যে কথাটা বলতেছে সেই কথাটা আবার আপনাকে বলতে হবে। বলতে হবে কেন? ধরেন যে রুগী বললো আমি ভাত খেয়েছি, রুটিতে ভাত খেয়েছি, তখন আপনি আবার তাকে বললেন যে ও তাহলে আপনি রুটিতে ভাত খেয়েছেন তাই তো, এই বলে আপনাকে আবার ভেরিফাইও করতে হবে। তো আগেকার ওই প্যাটার্ন অনুযায়ী যদি আপনি কেস টেকিং বা ইয়ে করেন তাহলে কিন্তু আপনি মানে রিফাইন একটা কেস টেকিং করতে পারবেন না। হ্যাঁ, আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা ডক্টর আমিনুল ইসলাম? এটা হলো বিষয়। হ্যাঁ, তো মানে আমার যেটা ইয়ে হলো যে আপনারা একজনকে মানে একটা জায়গাকে একটা প্যাটার্নকে ফলো করে আগান, তাহলে আপনারা মানে পিছপা হবেন না। কিন্তু আপনি যখন আমি এক্স, আরেকজন ওয়াই, আরেকজন জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড কে একসাথে মিশিয়ে যখন একটা খিচুড়ি প্যাটার্ন করতে যাবেন তখন দেখবেন যে আপনি ক্যালকুলেশন আনতে পারবেন না। আমি সরি টু সে দ্যাট, আমিও তো বিভিন্ন জায়গায় গেছি, তাদেরকে আমি কখনোই দেখিনি যে রুটা তারা দিতে পারছে, তাদেরকে আমি কখনোই দেখিনি যে তারা চায়না দিতে পারছে, আমি তাদেরকে কখনোই দেখতে পারিনি যে তারা মেডোরিনাম দিতে পারছে। বা এই যে পেসা ডোমেস্টিকাসের কথা বলতেছি, তাদের কেস টেকিং স্টাইল যদি ফলো করি এই মেডিসিন গুলো ডেফিনেটলি দিতে পারবেন না। নির্দিষ্ট একটা ছক ঘুরে ফিরে আসবে স্টামোনিয়াম, হায়োসিমাস, ল্যাকেসিস আর ঘুরে ফিরে, কারণ ওই ইয়ের বাইরে তো যাচ্ছে না। তো এই কারণে আপনার মানে কেস টেকিং বলেন বা রুগী দেখার বিষয়টা বলেন, আপনাকে ডেফিনেটলি এটাকে একদম ওপেন করে দিতে হবে, ওপেন জায়গায় এসে আপনাকে আসতে হবে। হ্যাঁ, এই হলো বিষয়। তো যাক, আমি আমার কেসের মধ্যে আবার চলে আসি। লাস্ট যে রুব্রিক্সটা আমি এখানে দিয়েছি সেটা হলো ডিলুশন হিন্ডার্ড হিজ। হিন্ডার্ড মানে আমি কি বলেছি কারো মনে আছে? হিন্ডার্ড এর মিনিং কি বলেছিলাম? এনিওয়ান? বাধাগ্রস্ত, হ্যাঁ, বাধাগ্রস্ত করা। হ্যাঁ বাধাগ্রস্ত, ইন্টারাপ্ট, আরো অনেক কিছু। আমি হিন্ডার্ড এর কোন যে প্রসেসের মধ্যে বাধা হ্যাঁ পাওয়া হ্যাঁ বা অগ্রগতি ব্যাহত। হ্যাঁ হ্যাঁ ইন্টারফারেন্স ইন হিজ ওন অ্যাকশন, এইটা সবচেয়ে ভালো। ইন্টারফারেন্স ইন হিজ ওন অ্যাকশন, আমি হিন্ডার্ড নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব। ইন্টারফারেন্স ইন হিজ ওন অ্যাকশন, ইন্টারফারেন্স ইন প্রসেস, তাই না? ইন্টারফারেন্স ইন প্রসেস। হিন্ডার্ড সবসময় মনে রাখবেন, হিন্ডার্ড যখন আসবে তখন ভিতর থেকে এক ধরনের ইরিটেবিলিটি আসে। হ্যাঁ, ঠিক আছে, এই ইরিটেবিলিটিটা হিন্ডারেন্সের মধ্যে আসবে। হিন্ডারেন্স আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা যখন এই ধরনের আমরা যখন ওই ধরনের কেস টেকিং গুলোকে ফলো করতাম তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই হিন্ডারেন্সটা ধরতে পারতাম না। হিন্ডারেন্সকে তাদের ফর্মুলা অনুযায়ী আমরা ইনজুরির মধ্যে চলে যেতাম। আর আপনি যদি হিন্ডারেন্সকে ইনজুরি বানায় ফেলেন, যে ডেলুশন কি ইনজুরিড বিং ইনজুরিজ, এই রুব্রিক্সের মধ্যে আপনি যদি চলে যান আপনি কিন্তু কেসে ফেসে গেলেন, আপনি ওই কেসের রেজাল্ট পাবেন না। হোমিওপ্যাথির একটা বড় বৈশিষ্ট্য হলো যে কাছাকাছি মিললেও একটু না একটু কাজ হয়। এই কারণে আপনার কাছে মনে হয় যে না আমার কেস সলভ হয়েছে, বেসিক্যালি বিষয়টা তা না। খুবই, আমি তো সেদিন বলেছি তাই না, ইনজুরির সাথে হিন্ডারেন্স আমি কিন্তু ডিফারেন্সিয়েট করেছি আপনাদের। আমার মনে হয় আপনারা হয়তো ভুলবেন না, ভুল করবেন না। ঠিক আছে, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো হিন্ডারেন্স নিয়ে আমি আরো কয়েকটা কেসের কথা আপনাদের সাথে আলোচনা করি। আমি আরেকটা কেস বলি, এটা খুব মানে কেয়ারফুলি আপনারা শুনবেন এবং এটা মাথায় রাখবেন। এটাতে আপনারা কি কি রুব্রিক্স এর কথা ভাবতে পারেন, এই রুব্রিক্সটা আমাদের গ্রুপে আপনারা অবশ্যই দিবেন, বা কেউ যদি অ্যানালাইসিস করতে পারেন। আমি যদিও এই কেস বলতে বলতে কিছু অ্যানালাইসিস বলবো, দু একটা রুব্রিক্স এর কথা বলবো, কিন্তু আর কি কি আপনাদের মাথায় আসতে পারে সেটা অবশ্যই আপনারা দিবেন। তো এই কেসটা বেসিক্যালি একদম টিপিক্যাল একটা কি বলবো ভাবি ননদের, হ্যাঁ ডটার ইন ল এবং ভাবির মধ্যে যে ইয়ে থাকে এরকম একটা জায়গায়, বা ভাবিকে সাথে নিয়ে আসছে পেশেন্ট মূলত। হ্যাঁ নাসিরউদ্দিন বলেন প্লিজ। ভাই তাহলে এই এই যেটা কেসটা শেয়ার করলেন, তাহলে এটার মেডিসিন আমরা কোথায় গেলাম? এটা তো রুটা, আমরা তো রুটার মধ্যে আছি, প্রত্যেকটা রুব্রিক্সে রুটা আছে, সিঙ্গেল মেডিসিন এবং সর্বোচ্চ মার্ক পাওয়া, এবং সবচেয়ে আপনি কেস টেকিং করলেই আসবে। হ্যাঁ, হিন্ডার্ডের জায়গাটা কি বুঝতে পারছেন? কোন জায়গা থেকে হিন্ডার্ড নিলাম? এই যে এখানে তার সন্তান তাকে যে বাধা দিচ্ছে,
না না এখানে না উনি না অ্যালাউ করছেন না 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 এরকম। শহীদুল ভাই বলেন, ডক্টর শহীদুল, ডক্টর শহীদুল। স্যার যখন পেশেন্ট কথা বলতেছিল তখনই তার ছেলে বারবার আবার উনি বলতেছিলেন। না না ওই জায়গায় তো হিন্ডার্ড হয়নি। হ্যাঁ, তাছাড়া ওই ঘাড় ব্যথা আছে না, ওই ঘাড় ব্যথার বিভিন্ন সময় সে কিছু করতে শ্যাম একটু দাঁড়াও, আমাদের ডক্টর শামসুজ্জোহা ভাইকে বলতে বলেন প্লিজ। ওই যে ঘাড় ব্যথার সময় সে বলতেছিল যে আমি এই ঘাড় ব্যথার কারণে কিছু করতে পারি না, এখানে হিন্ডাটা হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। ডক্টর রোগ বলেন প্লিজ। শ্যাম বলবা? স্যার হ্যাঁ জি স্যার বলেন, ওই বলেন। অলরেডি মানে ডক্টর বলে বলেন, ফেলেছে। please। ও বলে ফেলেছেন না? আচ্ছা, ঠিক বলে আছে, ফেলেছে শ্যাম। যে সে রুটিন কাজ করতে পারতেছে না। হ্যাঁ, এটা সে এই disable জায়গাটাই, না। এটাই। হি ইজ স্যার, নট ডিসেবল বাট রুটিন কাজটা করতে পারতেছে না। জি জি এই জি, উত্তরটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তার পারফরমেন্সটা হচ্ছে না। আমি তো গতকালকে হিন্ডার্ড আর ইনজুরির বিষয়টা বলেছি। হ্যাঁ শ্যাম বলো। স্যার আমিও সেম কথাটাই ও বলতাম আচ্ছা আর আচ্ছা, কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারলেন ডক্টর নাসির উদ্দিন জি কোন জায়গায় সে বাধাগ্রস্ত হচ্ছে? হিন্ডার্ড না, আমি আরো বিস্তারিত বলবো, কয়েকটা কেস বলে নিই, তারপর সব মিলে একটা জায়গায় আসবো। হ্যাঁ, এবারে এই কেসটা শোনেন তাহলে। তো পেশেন্ট আমার সামনে আসলো, এটা কিন্তু রুটার আরেকটা ফ্যাসেট, রুটার অনেক ফ্যাসেট আছে, তার মধ্যে এটা একটা, এই ফ্যাসেটটা মাথায় রাখবেন। এটা যদি ভুল করেছেন, কেউ ভুল করেছেন, আমি কিন্তু একদম আপনার জায়গায় চলে যাবো, যাই কিন্তু আপনাকে ধরবো। এটা ভুল করা যাবে না, আগে মুখস্থ করে ফেলেন এই ফ্যাসেটটা। এইটা নিয়েই আসবে, প্রচুর পেশেন্ট আসে এই সেম জিনিস নিয়ে। তো পেশেন্ট আসলো, এসে আমার সামনে এসে, আমার চেয়ারের সামনে এসে বসলো। আমি জিজ্ঞাসা করলাম যে বলেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। পেশেন্ট বলছে আমি যদি কিছু খাই, সাথে সাথে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়, ঘাটটার ব্যথা করে। হ্যাঁ, আমি বললাম যে বুকের মধ্যে ব্যথা, বুকের কোথায় ব্যথা হয়? তো বলে যে বুকের এই যে এই পাশে, এইখান থেকে এই পর্যন্ত ব্যথা হয়। দেখা যাচ্ছে মনে হয়, দেখা যায় না আমার। ক্যামেরা একটা কিনতে হবে, অনেক জুম করা যাতে আমার পুরো বডি দেখা যায়। হ্যাঁ, তো বুকের এইখান থেকে এই পর্যন্ত ব্যথা হচ্ছে। আর বলে যে ঘাড় এবং মাথা ব্যথা করে, আর মাঝে মধ্যে মাথা ঘুরে। তো আমি বললাম তো এই অনেক অসুখ বানায় ফেলছেন, তো এর মধ্যে অনেক অসুখ বানায় ফেলছেন, একটু রসিকতা করি আমি। তো বলতেছে আপনার বয়স কত? আমি বললাম আপনার বয়স কত? তো বললো, 32 বছর। বিয়ে শাদী করেছেন? না এখনো করিনি, এটা নিয়ে টেনশন কাজ করে। কেন, কি টেনশন? তো তার সাথে আসা তার ভাবি, মানে রিলেটিভ, তিনি বলছে যে কয়েক মাসে মানে প্রায় বছর খানিক হলো তার এনগেজমেন্ট হয়েছিল। তো পরে পাত্রের একটা সমস্যার কারণে তার বিয়ে হয়নি। এখন কি সমস্যা হয়েছিল? তো রিলেটিভ বলতেছে যে ছেলেটার অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, তো পরে সে বিয়েটা ভেঙে দেয়। তো সবাই জানতো যে বিয়েটা হবে, বিয়েটা কনফার্মলি হচ্ছে। পরে যখন বিয়েটা হলো না, এটা নিয়ে সে খুব ডিস্টার্ব এবং অনেক টেনশনও করেছে। আমি বললাম যে কি হয়েছে, টেনশনটা কেন? পেশেন্ট বলছে না সেরকম কিছু না। তো আমি বললাম যে আপনি পেশেন্টটা কিন্তু খুব সুন্দর দেখতে, চেহারাটা খুব, মানে 32 হলেও মানে কি বলবো, একটা আলাদা গ্লেজ, গ্লো ছিল তার, মানে ফেয়ার এন্ড লাভলি মাখা গ্লো না, একটা ন্যাচারাল বিউটি, একটা কাটিং থাকে না ওইরকম। তা আমি তাকে বলতেছি যে এই আপনি তো দেখতে খুব সুন্দর, হ্যাঁ, আপনার বিয়ে হবে না এমন তো না, বিয়ে হবে, টেনশন কি? তো রিলেটিভ সাথে সাথে বলছে যে আমরা সবাই তাকে এই কথাটাই বলি। তো আমি তাকে কনফিডেন্স দিয়ে বললাম এই আমাদের ওষুধ আছে, এক ডোজ দিয়ে দিব, এক ডোজ খাবেন, দেন 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করেন, এটা মাথার মধ্যে ঢুকায় না। আপনি যখন কেস টেকিং করবেন, হ্যাঁ, মনে করেন যে আপনার সামনে একজন খুব সুন্দরী মহিলা বসে আছে, হ্যাঁ, আর তার বিয়ে হয়নি, তখন আপনার মধ্যে কি কাজ করবে? এটা খুবই স্বাভাবিক যে আপনার মধ্যে এই সেন্সটা আসবে, একদম ইমোশন লেভেল থেকে বাড়ে আসবে যে 32 বছর বয়সে একটা মেয়ে এত সুন্দর দেখতে, তার বিয়ে হচ্ছে না,
হ্যাঁ, মানে আপনার মনের মধ্যে আসবে, আপনার মনের মধ্যে যে কথা আসবে আপনি কিন্তু জিজ্ঞাসা করবেন। শুধু মেয়ে বলে বলতেছি না, যে কোনো পেশেন্টের ক্ষেত্রে মনের মধ্যে যা আসবেন ফট করে জিজ্ঞাসা করেন। প্রশ্ন করতে কোনো দ্বিধা মনের মধ্যে রাখবেন না। তো আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত সুন্দর দেখতে, এতদিন আপনার বিয়ে হয়নি, আপনার তার আগে বিয়ে করা উচিত ছিল, এতদিন বিয়ে করেননি কেন? হ্যাঁ, এটা মানে আমি মানে স্পন্টেনিয়াসলি বলে ফেললাম। আরেকটা বিষয় একটু বিয়ে নিয়ে একটা লেসন, একটা এক্সপিরিয়েন্স বলবো, আচ্ছা অভিজ্ঞতাই বলি, এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। যাদের অনেক দেরিতে বিয়ে হয় বা যারা বিয়ে করতে চায় না, হ্যাঁ, বা এক শ্রেণীর মেয়ে থাকে যারা এই বিয়ের যে প্রসেস থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে, এটা নিয়ে ভয় থাকে। হ্যাঁ, তো এইরকমটা করা ঠিক হবে না। আপনি মানে তাদেরকে বোঝাবেন যে এইটা ঠিক না। হ্যাঁ, আপনি আপনার বডি এবং আপনার থটকে একটা ফ্রিডম দেন। হ্যাঁ, এটা ভাবেন যে যা ধরেন মেয়েটার ক্ষেত্রে ইয়ে হয়ে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, ইয়ে তো হয়নি, একটা এনগেজমেন্ট হয়েছিল, কথা পাকাপাকি হয়েছিল, বিয়েটা ভেঙে গেছে। এই এটা নিয়ে তো থট প্রসেসকে বিজি রাখার কোনো মানে হয় না। থট প্রসেসকে সবসময় একটা ফ্রিডম দিতে হবে। যেটা ভালো লাগে সেটা ভালো হবে, আপনি ভাবেন যা হওয়ার তা তো হবে, ভালোই হবে, যা হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, আবার অনেকেই ভাবে যে বিয়ে করব, আমার পার্টনারটা কিরকম হবে, খারুশ টাইপের লোক হবে কিনা, রুড হবে কিনা। আরে বাবা, মানুষ কি পার্টনার কি এমনি এমনি গুড হয় নাকি? আমাদেরকে সে পার্টনারকে গুড করে নিতে হয়, এটা মাথায় রাখবেন। আপনি কোথাও খুঁজে পাবেন না, কোনো কনজুগালকে খুঁজে পাবেন না যে এটা আমার একদম বেস্ট পার্টনার, এটা একদম টপ ক্লাস পার্টনার, ফার্স্ট ক্লাস পার্টনার, এরকম পাবেন না, পাওয়া যায় না। হয়তো কোটিতে একটা পেলেও পাইতে পারেন। আমাদের কনজুগাল লাইফে পার্টনারকে আমাদেরকেই বিউটিফুল বানাতে হয়, আমাদেরকে অ্যাডাপ্ট করা শিখতে হয়। হ্যাঁ, আমাদেরকে এইভাবে জুড়ে থাকা শিখতে হয়, আমাদেরকে অ্যাডজাস্ট করতে শিখতে হয়। এবং যে অ্যাডাপ্টেশন, এটা হতে হবে খুব হেলদি, জয়ফুলি, এবং সেটাই কিভাবে বানাতে হবে এটা আমাদেরকে শিখতে হয়। তো যাক, এই মহিলাটার ক্ষেত্রে কি হয়েছে, তার একটা বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভাঙার পরে তার কাছে মনে হয়েছে যে আমার আবার বিয়ে কিভাবে হবে, তার এই নিয়ে অনেক টেনশন। তার কাছে মনে হয় আমার আর বিয়ে হবে না। হ্যাঁ, আমার অনেক খারাপ লাগছে। এবং সে কথা বলতেছিল, আমার সামনে বসেছিল, মুখটা একদম দুঃখী দুঃখী একটা চেহারা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত এত দুঃখী হচ্ছেন কেন? বিয়ে তো হয়ে যাবে, আপনি এত সুন্দর দেখতে, বিউটিফুল মহিলা। হ্যাঁ, আমি আজকে আপনাকে ওষুধ দেবো, আপনি দেখেন 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি কিন্তু এগুলো স্বতঃস্ফূর্তভাবে বলে ফেলতেছিলাম। আমি কেন এই কথাটা বললাম? আমি কিন্তু এমনি এমনি বলিনি। আমি জাস্ট আমার সামনে বসে থাকা পার্সনকে একটু কমফোর্টেবল, সে তো দুঃখী হয়ে মন মরা হয়ে একদম প্লেথরিক হয়ে বসে আছে। তা আমি এই পার্সনটাকে একটু কমফোর্টেবল করার জন্য এই কথাটা বললাম, যাতে তার ভেতরে হৃদয়ের মধ্যে থাকা কথাগুলো সে আমার সামনে বলে। কেন? কারণ আমরা যখন কোনো কথা বলি, এটা মনে রাখবেন, এটা কিন্তু একটা কেস টেকিং এর পার্ট। আমি একটা আর্ট আপনাদেরকে শেখাচ্ছি আজকে, কেস টেকিং এর আর্ট। আমরা যখন কোনো কোশ্চিন করি, আমরা যখন একটা পেশেন্টকে কোনো কোশ্চিন জিজ্ঞাসা করি, এবং কথা বলার সময় যদি একটা প্যাশন আমাদের মধ্যেই থাকে, একটা নিজস্ব ফিলিংস, আমি যে তাকে অনুভব করছি, আমি তার কষ্ট, আমি তার সেন্সেশন আমি অনুভব করছি, এইটা যদি আপনি রুগীকে বোঝাতে পারেন, হ্যাঁ, এবং আপনার কথার মধ্যে যদি প্যাশন থাকে, কম্প্রেশন থাকে, এমপ্যাথি থাকে, এমপ্যাথি নিয়ে অনেক আলোচনা করা যায়, আমি অত আলোচনা করছি না। এই এমপ্যাথি যদি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তখন পেশেন্টের কাছে মনে হবে, ফিল হওয়া শুরু হবে যে না, এটা আমার ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেবটা আমাকে অবশ্যই তার মানে আমার লাইফের সব কথাগুলো তাকে বলতে হবে। আমি প্রচুর পেশেন্টের করে এক্সপ্লেন করে দেখেছি, এবং এটা তারা বলেই। অনেক সময় তো দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ আসছে, খুবই ইন্টারেস্টিং, হাজবেন্ড ওয়াইফ সাথে আসছে, পেশেন্টকে এই লেভেল আমি নিয়ে নিয়েছি, হাজবেন্ড বসে আছে, ওয়াইফ এমন কথা বললো, পরে পেশেন্টের হাজবেন্ড বলছে যে ডাক্তার সাহেব 5 বছর আমাদের বিয়ে হলো, আমি তো কখনোই তার মুখ থেকে এরকম কথা শুনিনি, এত গোপন করে সেই কথাগুলো রেখেছে, আপনাকে কি করে বললো? পেশেন্টের হাজবেন্ড অ্যাস্টনিশ হয়ে যায়। তো এটা কেন হয়? পেশেন্ট কেন বলে?
কারণ ওই যে কম্প্রেশন, ওই ইমপ্যাথি নিয়ে কিন্তু আমাদের ইয়েতেই দেওয়া আছে, অর্গাননেই দেওয়া আছে। তো এই ইমপ্যাথিটা যদি আপনি ইয়ে করতে পারেন, পেশেন্ট আপনার সামনে ওপেন হবে। এইগুলো কেস টেকিং এর সময় আপনাকে অবশ্যই করতে হবে, খেয়াল রাখতে হবে। তো যাক, আলোচনায় ফিরে আসি। তো আমি তাকে খুব কনফিডেন্স নিয়ে বললাম যে আমি আপনাকে ওষুধ দিচ্ছি, 6 মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো রিলেটিভ বলতেছে, রিলেটিভ মানে তার ভাবি, বেসিক্যালি আমার পুরনো পেশেন্ট। তিনি বলতেন এই জন্য তো আপনার কাছে নিয়ে আসছি। হ্যাঁ, আপনি ভালো করে দেখে ওষুধ দেন। তো সে এখন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না। তো আমি বললাম যে আমরা যে ওষুধ দিই, সে ওষুধটা বেসিক্যালি থট প্রসেসের উপর ভিত্তি করে দিই। ওষুধ খাওয়ার পরে তার থট প্রসেসটা কারেকশন হওয়া শুরু করে, তখন সে সব বিষয়ে উন্নতি পাবে, মনের দিক দিয়ে ভালো হবে, তার খাওয়া দাওয়া সবকিছুই সে ভালো ফিল করবে। তো পেশেন্টের রিলেটিভ বলছে যে ডাক্তার সাহেব, আমি তো জানি, আমি তো আপনার কাছে ওষুধ খাই, আমি বিষয়টা বুঝি। আর দেখেন, তার এই ঘটনার পরে সে তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। আমি বললাম, কেন কেন চাকরি ছাড়ছেন কেন? তো পেশেন্ট বলছে, আমার জবে প্রচুর স্ট্রেস ছিল। তো আমি তাকে বললাম যে এই স্ট্রেস চাকরি ছাড়া, ধরেন সবকিছুকে কোরিলেশন করা শিখতে হবে। মেয়েটার বিয়ে ভাঙলো ধরেন যে 8 মাস আগে। হ্যাঁ, 8 মাস আগে বিয়ে ভাঙলো, আর সে 6 মাস পরে, তার ঠিক 2 মাস পরে চাকরি ছেড়ে দিল। তাহলে আপনি কি কনক্লুশনে আসবেন? আমরা কি ভাবতে পারি? নিশ্চয়ই সে ওই এনগেজমেন্টের পরে ছেলের সাথে ইনভলভ হয়ে পড়েছে, মেন্টালি বা ফিজিক্যালি তো হয় না। আমাদের সমাজ ব্যবস্থায় এখন অবশ্য সিস্টেম আলাদা, কিন্তু আমাদের এজ রিলেটেড সময় এনগেজমেন্টের পরে কিন্তু ছেলে মেয়ে ফিজিক্যালি অ্যাটাচড হতো না, ইমোশনালি হয়তো অ্যাটাচড হয়ে যেত, কথা বলা, ঘুরতে যাওয়া, সবকিছু হয়তো। তো আমি ওইরকম একটা কিছু ভাবলাম, যে এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এনগেজমেন্টে যে ছেলের সাথে হয়েছিল, তাকে নিয়ে কি আপনি অনেক অনেক কিছু ভেবে ফেলেছিলেন, অনেক স্বপ্ন কি দেখে ফেলেছিলেন? তো মানে বেসিক্যালি মেয়েটা তো খুব স্যাড দেখাচ্ছিল, খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে হচ্ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছিল যে মেয়েটা হয়তো খুব বড় একটা ভবিষ্যৎ পরিকল্পনা করছে, থাকে না প্ল্যানিং করা, একটা বড় ড্রিম দেখে ফেলছে। আমার কাছে মনে হচ্ছিল বেসিক্যালি এইরকম কন্ডিশন সাধারণত হয়ে আছে অ্যাসিড ফস, আমাদের অ্যাসিড ফস যে মেডিসিন আছে, অ্যাসিড ফসের পার্সনরা এরকম হয়। হ্যাঁ, অ্যাসিড ফস কি করে জানেন? অ্যাসিড ফস হচ্ছে অনেক চিন্তা করে, আমার এরকম হবে, ওরকম হবে, আমি করবো, ওই করবো। কারণ বিয়ে কারোর সাথে ঠিক হলো অ্যাসিড ফসে, তখন কি করবে সে? তাকে নিয়ে বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন পরিকল্পনা সে বানায় ফেলবে, যে আমি কক্সবাজার না, আমি মালদ্বীপে যাব বা ইন্ডিয়াতে যাব হানিমুন করতে, এই করব, ওই করব, আমার বাচ্চা হবে, আমার যদি ছেলে হয় আমার বেটার নাম এটা রাখবো, আমার মেয়ে হলে মেয়ের নাম এরকম রঙিন রঙিন স্বপ্ন সে তৈরি করে ফেলে। আমি বিয়ের কথা বললাম তা না, যে কোনো রিলেশন, যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফস এরকম রঙিন রঙিন স্বপ্ন বানায় ফেলে। আর যখনই সেটা হয় না, একদম ধপাস করে পড়ে যায়। একদম রঙিন স্বপ্নে কি হয়, আমরা আকাশে ডানা মেলে উঠতে থাকি, তাই না? যখন স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, তখন কি জমিতে ধাপ করে পড়ে যায়। এটা একদম অ্যাসিড ফসের মতন। আর এই মেয়েটার চেহারা একদম ভেঙে গেছিল। হ্যাঁ, এবং দেখে মনে হচ্ছিল আমার কাছে ওই রকমই। তো যাক, আমি তাকে বললাম যে আপনি কি তাকে নিয়ে অনেক রঙিন স্বপ্ন দেখেছিলেন? এই প্রশ্নটা আমি অ্যাসিড ফস যখন আমি দিই, তখন কোন অ্যাসিড ফস আসলে আমি প্রশ্নটা কমনলি করি, যে আপনি কি এই বিষয়টা নিয়ে অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখে ফেলছেন, অনেক ভাবনা ভেবে ফেলেছেন? হ্যাঁ, তো এই প্রশ্নটা আমি তাকে করলাম। রোগী বলছে, না 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 ডাক্তার সাহেব, না। সত্যি বলতে কি ডাক্তার সাহেব, আমি কখনোই তাকে পছন্দ করিনি। আমার পরিবারের লোকজন, এই যে বিশেষ করে ভাবি আমাকে খুব ইয়ে করলো বলে আমি তাড়াতাড়ি রাজি হয়ে গেছি। তো আমি বললাম, আপনি কি কখনো কারোর সাথে প্রেম টেম করেননি? তো পেশেন্ট বলছে, না। আমি যে প্রেম করেন না? আচ্ছা, আপনি তো খুব সুন্দর, এত সুন্দর দেখতে, আপনি আপনার পেছনে তো অনেক ছেলে পেলে নিশ্চয়ই ঘুরে বেড়াইছে, লাইন দিয়ে বেড়াইছে। পেশেন্ট বলছে, আমাকে কেউ কখনো প্রপোজ করেনি, বা আমি কখনোই কারো প্রেমে পড়িনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি করছেন? তো বলে যে আমি শুধুমাত্র পড়ালেখা করছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার বাবা চাকরি করতো, তার ওখানে পোষ্য কোটায় আমি চাকরি নিয়েছি। তো
আমি তাকে ফট করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি বলেন তো আপনার এক্সাক্ট প্রবলেমটা কোথায়? এই প্রশ্নগুলো করা শিখতে হবে আপনাদেরকে। আপনার এক্সাক্ট প্রবলেমটা কোথায়? পেশেন্ট বলছে আমি জানি না, আমি আসলে বুঝি না যে প্রবলেমটা কোথায়। ভালো করে বুঝেন বিষয়টা। আমি তাকে বললাম যে আপনার এক্সাক্ট প্রবলেমটা বলেন তো। এটা নোট করে নেন, এটা লিখে নেন, এটা আপনার চেম্বারে আপনি অবশ্যই পাবেন এই টাইপের ইয়া। আপনি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করবেন যে আপনার প্রবলেমটা কোথায়, আপনার এক্সাক্ট প্রবলেমটা কোথায়, তখন সে উত্তর দেবে যে ডাক্তার সাহেব আমি আসলে বুঝি না আমার প্রবলেমটা কোথায়। আমি রুব্রিক্স পরে বলবো, আজকে তো বলবো না, আপনারা এগুলো খুঁজে বাইর করবেন। পেশেন্ট উত্তর দিবে আমি আসলে বুঝি না আমার প্রবলেমটা কোথায়, আমি আপনাকে আমার প্রবলেমটা, অথবা বলবে যে আমি আপনাকে আমার প্রবলেমটা বলতে পারতেছি না, অথবা এরকম বলবে আমি কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না। কথাগুলো লিখে রাখেন, আপনার কাছে অ্যাংজাইটি ডার্ক মনে হবে, মনে হোক, কিন্তু এখানে একটা রুব্রিক্স আছে খুব সুন্দর, এটা আপনার খুঁজে বাইর করবেন। তো পেশেন্ট বলছে যে আসলেই আমার বিয়ে ফিক্সড হলো, তারপরে আমি কেন জানি স্ক্যাটার্ড হয়ে গেলাম। আমি বললাম কোথায়, ভয়টা কোথায়? পেশেন্ট বলছে আমি বিয়ে করতে চাইনি, কিন্তু কেন জানি না, আমি এক্স্যাক্টলি কারণটা বলতে পারবো না। আমি তাকে বলবো কি, আমি কি বলে দিব এটা কেন হলো? আমি বলবো? আপনি যেহেতু পারতেছেন না, আমি কি বলবো? তো পেশেন্ট বলছে যে না ডাক্তার সাহেব, আমি আসলে কাউকে বিশ্বাস করতে পারি না, আমার প্রবলেম এটাই। আমি বললাম হ্যাঁ এটা একটা কারণ। পেশেন্ট বলছে হ্যাঁ এটাই। আমি বললাম দ্বিতীয় কারণটা হলো বেসিক্যালি আমি মনে করি আপনি স্ক্যাটার্ড হয়ে পড়েছেন এই ভেবে যে দ্বিতীয়বার আপনি যদি বিয়ের জন্য এনগেজমেন্ট হয় তখনও যদি আগের মতো ঘটনা ঘটতে পারে, এরকম তো ঠিক? পেশেন্ট বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, এই ফিল্ডে আমার মধ্যে কাজ করে। আরেকটা সমস্যা আমি বোধ করি, সেটা হলো আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আমি চেনাশোনা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কিন্তু অপরিচিত কাউকে সাথে সাথে বিশ্বাস করতে পারি না। আমার অনেক ভয় হয়। আমি ভাবি যে নতুন আমার যেখানে বিয়ে হবে, আমি যে বাড়িতে যাব সেখানে যে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, যেহেতু প্রত্যেকেই আমার অপরিচিত। আমি তো তাদের সাথে কমফোর্টেবল থাকতে পারবো না। আমি কি পারবো তাদের সাথে কমফোর্টেবল থাকতে? এটাই আমার ভয়। ভালো করে বুঝেন বিষয়টা। মহিলা কি বলছে, ডাক্তার সাহেব আমার কারো উপরে বিশ্বাস নাই, আমার সামনে কেউ যদি আসে আমি তাদেরকে বিশ্বাস করতে পারি না। আমি শুধুমাত্র পরিচিত মানে আমার বাড়ির লোকজনের সাথে কমফোর্টেবল থাকতে পারি, তাদেরকে বিশ্বাস করতে পারি, তাদের ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আমার মা যদি বলে তাহলে আমি এটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, আর বাইরের কেউ যদি বলে তাহলে আমি বিশ্বাস করতে পারবো না। এই ভাবনাটা থেকে আপনার কোন মেডিসিনের কথা মনে হবে বলেন? হায়াসিমাস মনে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হায়াসোমাস মনে হবে। আর হায়াসোমাস মনে হবে। থ্যাংক ইউ। খুব সুন্দর। দেখেন আমরা প্রিভিয়াসলি যখন শিখতাম তখন আমরা কিরকম একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে যেতাম। আমি বুঝাতে পারতেছি? আমি কিন্তু কারো সমালোচনা করছি না, এটা গুনাহ করে নেবেন, মনে করবেন না আমি সমালোচনা করার যোগ্যতা রাখি না, কিন্তু আমরা এক পেশি ভাবে শিখতাম এবং ওগুলো আমার মাথার মধ্যে রাইট করা আছে। এই যে আমাদের ডক্টর আমিনুল ইসলাম ভাই কেন বললেন, কারণ তিনিও সেই জায়গাগুলোতে গেছেন, ওই জিনিসগুলো মাথার মধ্যে রাইট করা আছে, আমরা ওখান থেকে বেরোতে পারি না। আমাদের এই জায়গাটা থেকে বাড়াতে হবে, হোমিওপ্যাথিকে একটা জায়গায় বাউন্ড করে রাখলে হবে না। এটা হায়াসোমাস না, এটা লিখে নেন, এটা হায়াসোমাস না, এটা বিট্রেড না। রোগী বলছে ডাক্তার সাহেব আমি অন্যদেরকে বিশ্বাস করি না, আমি অন্যদেরকে বিশ্বাস করি না, বাড়ির লোকজনকে বিশ্বাস করি। এটা বিট্রেড হলো না, এটা ডেফিনেটলি বিট্রেড হলো না। লিখে নেন। যখন আপনি একটা রুব্রিককে মূল্যায়ন করা শিখবেন, মানে কোয়ালিফাইং আমরা যখন করব, সেটা আপনাকে অবশ্যই রক সলিড ভাবে সেই রুব্রিক্সের ব্যাখ্যাটা জানতে হবে, কোয়ালিফাইং করতে হবে। এই ভাষ্য এইটা বললাম ওইটা বললাম নিয়ে নিলাম, এই জায়গায় যাবেন না, তাইলে আপনারা ভুল করে ফেলবেন। এইটুক জায়গাতে আমি আগে হলে এটা ডেফিনেটলি, আমি যদি 2013-14 সালের দিকে আমি যদি এই কেস টেকিং করতাম, আমি ডেফিনেটলি এটাকে হায়াসোমাস দিতাম, কারণ আমি তখন ওই রুব্রিক্স গুলো ওইভাবে মূল্যায়ন করতে শিখিনি, আমি পারতাম না। তো আপনারা এই ভুল করবেন না।
তো আপনাকে রুবিসগুলো ভালো করে বুঝতে হবে। তো বিট্রে কে করে? আমরা বিট্রে নিয়ে যেহেতু আমি বললাম যে বিট্রে হবে না, তাহলে বিট্রে কে করে? আপনারা জানেন বিট্রে কে করে? কারা করে বিট্রে? যাদের উপর অনেক বেশি বিশ্বাস আছে। বিশ্বাস রাখা যায়। আমি তো হাই সমাজ পড়ানোর সময় বলেছিলাম যাদের উপর অনেক বেশি বিশ্বাস রাখা যায়। মানে কি? কাদের উপরে অনেক বেশি বিশ্বাস রাখা যায়? কাদের উপরে? সিয়াম? ক্লোজ ব্যক্তিদের উপর। নিজের লোকজনের উপরে। নিজের লোকজনের উপরে। আমার বউ, আমার মা, আমার ভাই, আমার বাপ। আর কি? আমার বউ আমাকে এটা বলেছে, তাই আমি করেছিলাম। আচ্ছা, সে কিভাবে এটা ভাবলো, কিভাবে করলো? আমার একদম ঘনিষ্ঠ বন্ধু, ছি তুমি এটা কিভাবে আমার সাথে করতে পারলা? এটা বিট্রেট। আমার বেটা এই কাজ করলো আমার সাথে, বিট্রেট। আমার মা এটা বললো, আমার মা কেমন করে আমার বিরুদ্ধে এই কাজটা করতে পারলো, এই কথাটা বললো, আমি এরকম কাজ করলাম, আমি জানতেই পারলাম না, এটা বিট্রেট। আর এই মহিলাটা কি হলো? এই মহিলাটার ক্ষেত্রে যা হলো সেটা হলো ডিসিভড। আমাদের রুবিস কি আছে? ডেলুশন, ডিসিভ বিং। ডেলুশন, ডিসিভড বিং। ডিসিভড এর অর্থ কি? ডিসিভড মানে কি? ডিসিভড মানে হচ্ছে আননোন। ডিসিভড মানে মনে করে নেন আননোন। ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান ডিসিভড। মায়ের ক্ষেত্রে ডিসিভটা হবে বিট্রেট, কারণ মা নিজের। এখন আপনি যদি পুরো বিশ্বাস নিয়ে কোনো ডাক্তারের কাছে যান আর আপনি তাকে আপনার পুরা কেসটা বলে দিলেন, ভিতরে সব কথা বলে দিলেন, পুরা ফেথ রাখলেন তার উপরে, এখন আপনি তাকে বললেন দেখেন ডাক্তার সাহেব আমাকে একটা ভালো ওষুধ দেন, ওষুধের মধ্যে যাতে স্টেরয়েড না থাকে। স্টেরয়েড কিন্তু আমার শরীরে অনেক এফেক্ট করে, আমার কিডনি অলরেডি উইক, প্লিজ স্টেরয়েড দিয়েন না। আর যদি এত বিশ্বাস রাখার পরেও সে ডাক্তার আপনাকে স্টেরয়েড দিল, আপনি এফেক্টেড হয়ে গেলেন, তখন এটা হবে বিট্রেট। খুব ভালো করে বুঝেন, ডিসিপ্ট সবসময় বাহিরের লোকজন করে। আর এই মেয়ে ক্লিয়ারলি আমাকে এক কথা বললো, খুবই বিউটিফুল ওয়ার্ড। আমাদের প্রত্যেকটা রোগী এখন একটা জীবন্ত ম্যাট্রিমেডিকা, তারা আমাদেরকে শেখায়। ঠিকই বললো যে আমার মা যদি কোনো কথা বলে আমি চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করবো, বাইরে কেউ যদি বলে আমি বিশ্বাস করবো না। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা আগে এই রুটা গুলা কেউ হাই সমাজ বানাই ফেলতাম, সরি টু সে। হাই সমাজ আর রুটা অনেক জায়গায় আপনাদের মনে হবে একই রকম, কিন্তু এক ঝলকে আপনি পার্থক্য করে ফেলতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করবো, আজকে অল্প করে বলে রাখি। মনে রাখবেন, হাই সমাজ কারো উপরে বিশ্বাস রাখতে পারে না, এমনকি সে নিজের উপরে বিশ্বাস রাখতে পারে না। এই জন্য বিট্রের মধ্যে আপনি রুটাকে পাবেন না। রুটা তো নিজের লোককে বিশ্বাস করে। আপনার কাছে মনে হবে রেপার্টরি মনে ভুল করেছে, রুটা বিট্রের মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু সেটা না। রুটা তো নিজের লোককে বিশ্বাস করছে, মাকে বিশ্বাস করছে, ভাবিকে বিশ্বাস করছে, ভাবি বলেছে বিয়ে করে নিল। আমি কি বললাম? বিট্রের সংজ্ঞা, যারা নিজের লোককেও বিশ্বাস করে না, নিজের লোককে বিশ্বাস করে না, সেটা হলো বিট্রে। বাইরের লোককেও বিশ্বাস করে না, তাই না? মহিলাটা কি বললো, ডাক্তার সাহেব আমি জানি না আমার যার সাথে বিয়ে হবে ওই ছেলেটা কেমন হবে। সে লাস্ট টাইম আমার সাথে যার বিয়ে হয়েছিল, এবারও যদি সেরকম হয়, এবারও যদি বিয়ের পরে কোনো ঝামেলা হয়, তখন কি হবে? বিয়েটা যদি সাকসেসফুলি না হয়, তখন আমি কি করব? বিয়ে হয়েও গেল, হওয়ার পরে সে যদি বাইরের কারোর সাথে ফ্লার্ট করে, তখন আমার কি হবে? এটাই হলো ডিসিভড বিং, বাইরের লোকের। আর বাইরের হলো বিট্রে, তাই তো? তো ফলো আপে কি হলো? ফলো আপে রুগী আসছিল, তার ওই এই যে পেন টেন, ঘাড়ের ব্যথা ট্যাথা, চলাফেরা সবকিছুতে অনেক রিল্যাক্স বোধ করছে। আমি তাকে বললাম যে মেন্টালি কেমন বোধ করছেন? বলে আমি অনেক ফ্রেশ ফিল করতেছি। আমি বললাম যে আগের মতো টেনশন? বলে না সেরকম কোনো টেনশন নাই। আমি বলেন শুধু ফ্রেশ ফিল করছেন না অন্য কিছু? তোমার বলছে যে না ডাক্তার সাহেব আমি ভালো বোধ করতেছি। যখন আমি একাই বসে থাকি তখন আমার মাথার মধ্যে
কোনো চিন্তাই আসে না। আপনার প্রথম যে ওষুধটা দিয়েছিলেন ওটা খাওয়ার পরে তো আমার মনে হলো যে আমার মাথা একদম পুরো ভ্যাকেন্ট হয়ে গেছে, একটা ভ্যাকেন্ট ফিলিং করলাম। আচ্ছা, এই ব্যাখ্যাগুলা আপনাদেরকে দিতে হবে। আমি কেসটা এখানে শেষ করে রাখতেছি। কি থেকে কোন জায়গায় আসছে যা যা মনে হয় সেটা গ্রুপে লিখবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমি যদি ক্লাস নিই আমি তো অবশ্যই জানাবো, তাহলে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে সময় হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।